নমস্কার। এই পেজ যারা দেখছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় প্রকৃতি, মানুষ ও মানব সমাজ, প্রথম পর্ব। বিষয়টা আমরা কিভাবে প্রকৃতিকে দেখব, মানুষকে বুঝব, মানব সমাজকে কি করে আমরা এগিয়ে নিয়ে যাব, তার বিচারের পদ্ধতিটা কি, এটাই হচ্ছে আমাদের আজকের প্রধান আলোচনার বিষয়। এখন প্রশ্ন আসতেই পারে যে এত বিচারের কি দরকার, এত দেখার কি দরকার? অনেক কিছুই আমাদের চোখের সামনে আছে, যার যেটা দরকার সেটা করবে না। একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে বিচার পদ্ধতি, দেখার পদ্ধতি একই রকম হতে হবে। এটা কোনো গোঁজামিল দেওয়ার কোনো সুযোগ নাই। সেটা কি? আমরা কেন দেখব, কেন বিচার করব, কেন আমরা ভেতরে ঢুকবো এই কারণে সবই মানুষের জন্যে, মানব সমাজের জন্যে। প্রকৃতিকে ব্যবহার করব আরও বেশি বেশি করে, মানুষের যাতে উপকারে লাগে, মানব সমাজের উপকারে লাগে, মানুষের মুক্তি ঘটে, মানুষের পরিশ্রম কমে, সুখ স্বাচ্ছন্দ্য যাতে বাড়ে। সে কারণেই এই বিষয়গুলো আমাদের বিচার করার প্রশ্ন। এটা একটা পদ্ধতি, একটা সিস্টেম। এখানে ধরুন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে একটা ঘরের মধ্যে একটা গ্লাসে কিছু জল রাখা হলো, পুরো না। একটা গ্লাসের মধ্যে জল রেখে ওই ঘরটার মধ্যে টেবিলের উপরে গ্লাসটা রাখা হলো। একজন বয়স্ক আসলেন, তিনি এসে দেখলেন, উনি বললেন যে আরে পুরো জল তো প্রায় সবটাই শেষ করে ফেলেছে খেয়ে। কিছুক্ষণ পর আরেকজন তরুণ বয়সের আসলেন, তিনি এসে বললেন আরে আরেকটু জল যদি দেওয়া হতো তাহলে তো গ্লাসটা পুরো হয়ে যায়। তাইলে একজনের দেখার যে বিষয়, তিনি দেখছেন শূন্যতা, আরেকজনের দেখার বিষয় হচ্ছে পূর্ণতা। এখন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে গেলে বয়স্ক যিনি বললেন যে আরে জলটা তো খেয়ে ফেলেছে, অল্প একটু রেখে দিয়েছে, পরবর্তী পদক্ষেপটা কি হবে? পরবর্তী পদক্ষেপ হবে এই গ্লাসের জলগুলো ফেলে দেওয়া, ফেলে দিয়ে নতুন করে গ্লাসে জল রাখা। আর তরুণ যিনি দেখলেন যে আরেকটু জল দিলেই তো গ্লাসটা পুড়ে যায়, তার যে চিন্তাধারাটা, দৃষ্টিভঙ্গিটা, এই দৃষ্টিভঙ্গিতে কর্তব্যটা হচ্ছে আরেকটু জল দিয়ে গ্লাসটাকে পরিপূর্ণ করে দেওয়া। সুতরাং দৃষ্টিভঙ্গিগত বিচার করার ক্ষেত্রে, বিচার পদ্ধতির ক্ষেত্রে পার্থক্য রয়েছে, এবং কেন পার্থক্য, কী ব্যাপার, এগুলো আমরা পরে আলোচনা করব। এটাই আমরা জানার আজকে চেষ্টা করব। এই জানার চেষ্টাটাই হচ্ছে মানুষের কল্যাণে, প্রকৃতিকে আয়ত্ত করবার জন্য, মানব সমাজকে পরিবর্তন ঘটানোর জন্য আমরা এটা করব। এটা এমনি আমি চেয়ে দেখলাম, চেয়ে রইলাম দার্শনিকের মতো, সেটা হবে না। তথাকথিত দার্শনিকের মতো, এটাও দর্শন, কিন্তু
সমাজটাকে, মানব সমাজের কল্যাণে এই সমাজটাকে পাল্টানো, মানুষের মুক্তির জন্য, এইটা করার জন্যই আমাদের এই বিচার পদ্ধতির প্রয়োজন সেখানে রয়েছে। এবং বিশেষ করে বলা যায় যে উৎপাদনটা কি? উৎপাদন হচ্ছে মানুষের ক্রিয়া, কার উপরে? প্রকৃতির উপরে। কৃষক বলেন, শ্রমিক বলেন, অন্যরা বলেন, সমস্ত অংশের মানুষই প্রকৃতির উপরে ক্রিয়া করে তার যেটা দরকার সেটা নিয়ে নেয়। তো এই যে শ্রম দেওয়া, যারা শ্রম দেন, সে গায়ে গতরে খাটেন অথবা টেকনোলজি ব্যবহার করে কাজকর্ম করেন বা বুদ্ধির কাজ করেন, এদের এটা হচ্ছে যে শ্রম পরিবর্তন ঘটায়। কোনো শ্রম ছাড়া কোনো দিনই অতীতেও পরিবর্তন হয়নি, ভবিষ্যৎ দিনেও পরিবর্তন হবে না। সুতরাং সেই দিক থেকে শ্রমিকের কাজই হচ্ছে পরিবর্তন ঘটানো। এই পরিবর্তনের জন্যে বিচার পদ্ধতি আমাদের জানা এখানে দরকার। এইটাকে ধরেন ভদ্র ভাষায় বলা হয় দর্শন। দেখা, কোনো কিছুকে দেখা, এটা দর্শন, এবং কিভাবে দেখব তার একটা দৃষ্টিভঙ্গি। দর্শনের প্রধান যে আলোচনার বিষয়, বিবেচ্য বিষয়, দুটো প্রশ্ন। একটা হচ্ছে কে আগে, বস্তু আগে না চেতনা আগে? আইডিয়া, আত্মা, এইটা আগে না বস্তু আগে? এটা একটা প্রথম প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে এই জগৎকে, বিশ্ব প্রকৃতিকে জানা সম্ভব কিনা? এই দুটো প্রশ্নে বিরোধ রয়েছে এবং তীব্রতম বিরোধ। এটা একটা সমান্তরাল রেখায় দুটো দৃষ্টিভঙ্গি চলেছে। এখন আমাদের এই যে কোনটা আগে, কেউ বলছেন যে এখানে চেতনা, আইডিয়া, আত্মা, এটা ছিল, আছে, থাকবে চিরকাল, এটা কেউ তৈরি করেনি। এটা হচ্ছে ভাববাদী, একটা ভাববাদী দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গি মানুষের শক্তিকে, সৃজনশীল ক্ষমতাকে দাম দেয় না, বিশ্বাস করে না। তারা দাম দেয় যে একজন সৃষ্টিকর্তা আছেন, এই সমস্ত কিছু তৈরি করেছেন, মানুষ ইত্যাদি সব মিলে প্রকৃতি তৈরি করেছেন, ব্রহ্মাণ্ড, এই ব্রহ্ম সব তৈরি করেছেন, অলৌকিক শক্তি, এগুলো। এই হচ্ছে তাদের ব্যাখ্যা। এটা হচ্ছে ভাববাদী একটা দৃষ্টিভঙ্গি, একটা দর্শন। এই ভাববাদী দর্শনের পাশাপাশি আরেকটা হচ্ছে বস্তুবাদী দর্শন। সেই বস্তুবাদী দর্শন কি বলছে? না, বস্তু আগে, বস্তু জগৎ ছিল, আছে, থাকবে, এটাকে কেউ তৈরি করেনি। এবং এই বস্তু, এটাকে নির্ভর করেই সমস্ত চেতনা এগুলো তৈরি হয়েছে, আইডিয়া তৈরি হয়েছে। এই হচ্ছে বস্তুবাদীদের মোদ্দা কথা। এখন ধরুন ভাববাদ তার অনেক পাল্টেছে, পরিস্থিতি অনুযায়ী সে পাল্টে নিয়েছে নিজেকে। বস্তুবাদও বিকশিত হয়ে দ্বান্দ্বিক বস্তুবাদে পর্যবসিত হয়েছে। আমি পরে
এই সম্পর্কে আমি বলবো। এখন এই যে ধরুন বস্তুবাদীদের মোদ্দা কথাটা কি? বস্তুবাদীদের মোদ্দা কথাটা হচ্ছে এই বাস্তব জগৎ সত্য, এই বাস্তব জগৎ পরিবর্তনশীল এবং পরিবর্তন সত্য। পরিবর্তনের নিয়ম আছে, সেই নিয়ম মানুষ জানতে পারে, মানুষ এই নিয়মগুলো জেনেই পরিবর্তন ঘটাতে পারে। এই হচ্ছে বস্তুবাদীদের কথা। এবং তারপরে বিকশিত হতে হতে এটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ, যেটা মার্ক্সবাদ নামে পরিচিত দর্শন, মার্ক্সবাদী দর্শন নামে পরিচিত, সেখানে সেটা চলে গেছে। এখন ধরুন ভাববাদীদের সর্বশেষ যে গোষ্ঠী, তারা বলছেন যে না, এই পৃথিবী যা দেখছো তুমি, যা শুনছো, এগুলো সবই মায়া। তো এই ধরুন এখন কোভিড-19 এখন আমাদের আক্রমণ করছে, সারা পৃথিবীতে সংক্রমণ ঘটাচ্ছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে। কি বলবেন, ব্যাখ্যাটা কি ভাববাদী দর্শনের? ভাববাদী দর্শন যদি মনে করে এটা মায়া, মানুষ মরে যাচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, এটা মায়া, এই যদি মায়া হয় এবং ঈশ্বরই ভালোর জন্য করেছেন, ভগবানই ভালোর জন্য করেছেন, অলৌকিক যিনি সৃষ্টি করেছেন তিনি সব কিছু ভালোর জন্য করেছেন, তাহলে চুপচাপ বসে থাকলেই হয়। তাইলে টিকার আবিষ্কারের কোনো দরকার নাই, বৈজ্ঞানিক গবেষণার দরকার নাই, শারীরিক দূরত্ব বজায় রাখার দরকার নাই, মাস্ক পরার দরকার নাই। তাহলে এই লড়াইটা চলছে, অহরহ চলছে। বস্তুবাদীরা বলছে যে না, যাই কিছু আসুক আমাদের জানতে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে, গবেষণা করে তার প্রতিকার আমার করতে হবে, এবং বিজ্ঞানসম্মত যে সমস্ত উপায় আছে সেই উপায়ে আমাদের এগুতে হবে কোভিডকে মোকাবেলা করার জন্য। তো যেটা বলছিলাম যে এই যে দার্শনিক বা বিচার পদ্ধতিগত যে পার্থক্য, এই পার্থক্য আছে, পার্থক্য থাকবে, কিন্তু অতীতে এ ধরনের পার্থক্য ছিল না। মানুষ যখন প্রথম তৈরি হয় সেই সময়তে তার কিন্তু তার প্রতিদিন সে শিকার করছে, প্রতিদিন সে ফল সংগ্রহ করছে, খাদ্য সংগ্রহ করছে, মাছ ধরছে, তার একটা কাজের মধ্য দিয়ে প্রকৃতির মধ্যে তার যে ক্রিয়া, তার বাঁচার জন্যে, এটা কেউ বলে দেয় না, তার বাঁচার জন্যে তার শ্রমলব্ধ যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ভিত্তিতে সে জানতে পেরেছে, একটা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি সেখানে ক্রিয়া করেছে, কার্যকর হয়েছে। আবার অনেক জিনিস, তখন তো বিজ্ঞান সেরকম ছিল না, অনেক জিনিস কিভাবে আগুন লাগে, কিভাবে ধরুন সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, ভূমিকম্প হয়, বৃষ্টি হয়, বনে আগুন লাগে, এগুলোর ব্যাখ্যা তখন বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যার সুযোগ ছিল না। বাচ্চা হলে বাচ্চা মরে যায়, ফসল হয় না হলেও নানা কারণে ফসলে রোগ ধরে, সেগুলো থেকে খাদ্য পাওয়া যায় না। এই যে দিকগুলো অন্ধকারের দিক, সেই অন্ধকারের দিকগুলো তাদের মধ্যে, সেই সময়কার মানুষের মধ্যে শ্রমলব্ধ জ্ঞানের অভিজ্ঞতা সত্ত্বেও তাদের মধ্যে এই চিন্তাটা ছিল, সম্ভবত আমরা যে শিকার করি, আমরা যে শত্রুর বিরুদ্ধে লড়ি, তার চাইতেও বড় শক্তি রয়েছে, তাদের তুষ্ট করতে হবে। ফসলের জন্য দেবদা তুষ্ট করতে হবে,
সন্তানের জন্যে যে তাতে বেঁচে থাকে তার জন্যে ওই দেবতা তুষ্ট করতে হবে। একটা অলৌকিক একটা কিছু বা আমাদের চাইতেও শক্তিশালী এমন কিছু জিনিস রয়েছে যেটাকে আমাদের তুষ্ট করার প্রশ্ন, কারণ তখন সেরকম বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না। তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে এই যে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি এবং অন্ধকার থাকার কারণে, ব্যাখ্যা না করতে পারার কারণে একটা ভাববাদী দৃষ্টিভঙ্গি সমানে এটার বিকাশ ঘটেছে। এই দুটোর সমানেই বিকাশ ঘটেছে। এখন যদি বস্তু নির্ভর অভিজ্ঞতা তাকে যদি দমন করা না হতো, দাবিয়ে দেওয়া না হতো, তাইলে বিজ্ঞান প্রযুক্তির যে উন্নতি ঘটেছে সেই উন্নতির সময়তে এখানে অন্ধকার তো বড় হওয়ার কথা, অন্ধকারের এলাকা বড় হওয়ার কথা না। এখানে কোভিড মোকাবেলায় এই কাশি ঘণ্টা এগুলো বাজানোর কথা না। এখানে 33 কোটি দেবতার পরেও দেখা যাচ্ছে কোভিডের নামে দেবতা তৈরি হচ্ছে তাকে সন্তুষ্ট করার জন্যে। এই যে অজানা অন্ধকার, সেটা তো বাড়ার কথা ছিল না, বরং আলোর বিকাশই ঘটার কথা ছিল। কারণ বিজ্ঞান আমার সামনে আছে, তারপরে সত্য আবিষ্কৃত হয়েছে, সেই দিক থেকে আমরা এগোতে পারতাম। আমরা পারিনি এই কারণে যে মানব জীবনের, মানব সমাজের যে বিবর্তন, সেই বিবর্তনের সময়তে আপনার যা হয়েছে সেটা হচ্ছে যে আমরা সচেতনভাবে কাজের যে বস্তুনিষ্ঠ কাজের যে এলাকাটা, সেই এলাকাটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা বরাবর হয়েছে। তো সেই কারণে এখন আজকে যারা বর্তমান সমাজ পাল্টাতে চান না, যাদের স্বার্থ কায়েম হয়ে আছে, তারাই মানুষকে বশ্যতা স্বীকার করানোর জন্য এই সমস্ত নানান নামের ভাববাদী দর্শন, কোথাও সরকারি পৃষ্ঠপোষকতায়, কোথাও বেসরকারি পৃষ্ঠপোষকতায়, আজকে এটা বিজ্ঞানের জয়যাত্রাকে রুদ্ধ করবার জন্যে চেষ্টা করছেন এবং পেছনের দিকে সমাজটাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তো সেই দিক থেকে এটা খুব স্পষ্ট যে মানুষ যতক্ষণ জীবিত ততক্ষণ তার চেতনা, আইডিয়া, আত্মা, চিন্তা করার ক্ষমতা, এগুলো যখনই মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আইডিয়া থাকে না, আত্মা থাকে না, চিন্তা থাকে না, পুনর্জন্ম হওয়ার কোনো প্রশ্ন নাই। আমরা যা সামাজিক অনুষ্ঠান ইত্যাদি করি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে, সেগুলোর কোনো বিজ্ঞানসম্মত তাৎপর্য নাই। কারণ মানুষের জীবিতকালে তার কাজকর্ম, এটাকেই বিচার্য বিষয়, বিচার করে তাকে সম্মান জানানো, কিংবা খারাপ ভালো যাই বলেন, মৃত্যুর পরে সবাই ভালো হয়ে যায়, এটা কোনো সমস্যা সেখানে হয় না। এখন এই দিক থেকে একটা জিনিস মনে রাখা দরকার। দ্বিতীয় যে প্রশ্নটা আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে দর্শনের এই বিশ্বজগৎকে জানা সম্ভব কিনা। এখানেও দুভাগ আছে। বস্তুবাদীরা বলছেন জানা সম্ভব, তবে সব জানা হয়নি। এটা অনন্ত অসীম বিশ্ব প্রকৃতি, দেখছেন সৌরজগৎ আবিষ্কৃত হচ্ছে, নতুন নতুন নক্ষত্র আবিষ্কৃত হচ্ছে, নতুন নতুন গ্রহ আবিষ্কৃত হচ্ছে, যার ফলে এটা অসীম, অনন্ত। এই অবস্থাতে তাকে মানে জানা সম্ভব, কিন্তু সবটা আমরা জেনে ফেলেছি, এরকম জায়গাতে আমাদের
চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা ঠিক না, এটা হচ্ছে গোঁড়ামি। আমরা জেনেছি এতটুকু পর্যন্ত, পরবর্তী সময় যদি দেখা যায় যে না বৈজ্ঞানিক গবেষণা আগের তত্ত্বকে খারিজ করেছে, ন্যাচারালি তখন নতুন তত্ত্ব গ্রহণ করতে হবে। তো এই দিক থেকে আমাদের যে জানা সম্ভব, বস্তুবাদীরা বলছে, ওরা বলছে জানা সম্ভব না। তার জন্য হ্যাঁ, যে তুমি জানতে চেষ্টা করো, সেই চেষ্টাটা কোথায়? মন্দিরে, মসজিদে, গির্জায়, ওখানে যিনি সৃষ্টিকর্তা, যিনি সমস্ত বিশ্বের নিয়ন্ত্রণ করছেন, ওখানে বসে তুমি ধ্যান জ্ঞান ইত্যাদি সমস্ত করো, কোনো আপত্তি নাই, কিন্তু তাও পুরোটা জানতে পারবে না। এই হচ্ছে ভাববাদীদের কথা। বস্তুবাদীরা সেইটা একেবারেই বিশ্বাস করে না। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমাদের সব কিছু আমরা জানি না এখনো, অসীমের মধ্যে আমরা কাজ করছি, আছি, বিজ্ঞানও কাজ করছে, তাতে যেমন সামাজিক কাজকর্ম, সমাজ পাল্টানোর যে কাজকর্ম, মানুষের কাজকর্ম, সচেতনভাবেই আমরা কাজ করতে চাই একটা নির্দিষ্ট লক্ষ্যে যাওয়ার জন্যে। এই সচেতন লক্ষ্য স্থির থাকা সত্ত্বেও আমাদের যা আশা, সেই আশা সবসময় পূরণ হয় না, বরং অনেক ক্ষেত্রে উল্টোটা হয়ে যায়। যা চাইনি তাই এসে যায়, যা চেয়েছি তা কিন্তু আমরা পাই না। তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে এর কারণটা হচ্ছে এই যে একদিকে হচ্ছে সব জানি না আমরা, তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সম্ভাবনা থাকে। আর দ্বিতীয় কারণ হচ্ছে ইতিহাসে ক্রিয়াশীল বহু ব্যক্তির ইচ্ছা শক্তি এখানে বাধা দেয়, যার ফলে আমরা যা চাই, এই প্রকৃতির মধ্যে শুধু যদি আমরাই থাকতাম আর কেউ না থাকতো, তাহলে সেটা আলাদা কথা ছিল, কিন্তু ঘটনা তো তা না। এটা এখানে বাদী আছে, প্রতিবাদী আছে, প্রগতিশীল আছে, প্রতিক্রিয়াশীল আছে, এখানে জীবন আছে, এখানে ভাইরাস আছে, এখানে ব্যাকটেরিয়া আছে, নানান এই সমস্ত শক্তিগুলো এখানে বাদশা দেয়। তার জন্যে আমরা যা চাই, ঠিকমতো পদক্ষেপ গ্রহণ করলেও আমরা সবসময়তে সেই ফল আমরা পাই না। এখন ধরুন আমরা যেটা বলছিলাম যে দর্শন মানে সত্যকে জানা, সত্যকে জানার বিচার পদ্ধতি। পুরো সত্য জানা যায় না, সত্যের কাছাকাছি যাওয়ার প্রশ্ন। এখন কেউ কেউ বলছেন যে না, আমাদের এই সত্য জানতে গেলে নিরপেক্ষ হতে হবে, কোনো শ্রেণী টেনির ব্যাপার এখানে চিন্তা করলে চলবে না, পার্টি রাজনীতি চলবে না, দলীয় কোনো রাজনীতি চলবে না। দর্শন কেন দলীয় দর্শন হবে? এটাই হচ্ছে মুদ্রা কথাটা। এবং এইটা যে একেবারেই অসত্য, আমরা আমাদের সমাজ বিকাশের যে ধারায় আমরা দেখেছি যে দর্শন মানেই কোনো না কোনো শ্রেণীর দর্শন, হয় শাসকের দর্শন অথবা শোষক গোষ্ঠীর দর্শন। যেমন ধরুন আপনার প্রাচীনকালের খুব বড় দার্শনিক অ্যারিস্টটল, তিনি বলেছিলেন যে কৃতদাস প্রথা হচ্ছে প্রকৃতির সৃষ্টি। ঘটনা ঠিক না, প্রকৃতির সৃষ্টি না, এটা হচ্ছে কৃতদাসদের পক্ষে, কৃতদাস মালিকদের পক্ষের দর্শন, কৃতদাসদের বিরুদ্ধে দর্শন, এরকম কোনো দর্শন হতে পারে না।
সেদিন একটা সিরিয়ালে দেখছিলাম, সেই সিরিয়ালে ব্রহ্ম সমাজের সভা হচ্ছে পরাধীন দেশে, সেই প্রথমা কাদম্বিনীর সিরিয়াল। সেখানে ব্রহ্ম সমাজের এখানে মেয়ে ঢুকেছে, গুরুদেব তো সাংঘাতিক, যিনি সভাপতি তিনি প্রচণ্ড রেগে আছেন। তিনি বলছেন যে পুরুষ এবং মহিলা এটা প্রকৃতিগতভাবেই আলাদা, তাদের উৎস আলাদা, জন্ম আলাদা, তাদের ধর্ম আলাদা, কর্ম আলাদা, এইভাবে ভেদাভেদ সেখানে করেছেন। আবার অন্যদিকে আপনার এরিস্টটলের পরে যখন মধ্যযুগ সামন্ততন্ত্র যখন চলছে, সেই সময়তে পুঁজির চিন্তাভাবনা নিয়ে পুঁজিবাদী দর্শন প্রথম যিনি শুরু করেন তিনি হচ্ছেন টমাস একুইনাস। টমাস একুইনাস তিনি যে দর্শন আনলেন, সামন্ততন্ত্রের বিরুদ্ধে দর্শন, সেই দর্শন আনলেন, পুঁজিবাদী দর্শন হিসাবে এইটা প্রকাশ পেল। তাইলে আমরা দেখছি যে কৃতদাস মালিকদের একটা দর্শন ছিল, অনেক দার্শনিক বলেছেন। তাইলে আমরা দেখছি যে সামন্ত যুগে এরকম সামন্ত প্রভুরা হচ্ছে, রাজারা মহারাজারা এরা হচ্ছেন ভগবানের প্রতিনিধি, এরকম দর্শন প্রচুর মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য, রাজাদের স্বার্থ রক্ষা করার জন্য। আর পুঁজিবাদী ব্যবস্থা যখন বিকশিত হচ্ছিল, সেই সময়তে পুঁজিবাদী দর্শন যা আজকেও আছে নানানভাবে বিকশিত হচ্ছে। তাহলে এই যে শাসক শ্রেণীগুলোর দর্শন, এই শ্রেণীগুলোর দর্শন কিন্তু তখনকার বা বর্তমান ব্যবস্থাকে টিকিয়ে রাখবার দর্শন, এগুলো পরিবর্তন করবার দর্শন না। এখন শ্রমিক শ্রেণী পরিবর্তন করতে চায় সমাজটাকে, কারণ তার কাজটাই হচ্ছে, শ্রমের কাজটাই হচ্ছে পরিবর্তন ঘটানো। শ্রমিক শ্রেণীর দর্শন যদি হয় তাইলে এটা অন্যায় হবে কেন? শ্রমিক শ্রেণীর দর্শন মার্ক্সবাদ, লেনিনবাদ, দান্দিক বস্তুবাদ, এই দর্শনকে আমরা পাথেয় করেই আমরা এগিয়ে যাব। এখন এই ভাববাদী দর্শন অতীতের মতো, অতীতে তো ধর্ম ছিল না, মাঝখানে ধর্ম এসছে যখন সমাজের শ্রেণী ভাগ হয়েছে। এখন ভাববাদ ধর্মকে আশ্রয় করেই টিকে আছে, যে কোনো ধর্মই বলুন আশ্রয় করে টিকে আছে। ধর্মের বইপত্রের মধ্যে শান্তি সম্প্রীতি ইত্যাদি কথা থাকলেও যারা এগুলোকে প্রয়োগ করেন তারা তাদের সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গি নিয়েই দাঙ্গা হাঙ্গামা এগুলো তৈরি করেন, রাজত্ব তৈরি করার চেষ্টা করেন। তো তাইলে শ্রমিক শ্রেণীর এই যে দার্শনিক দৃষ্টিভঙ্গি, দেখা যাচ্ছে যে ধর্মকে পাথেয় করে, আধার করে ভাববাদী দর্শন টিকে আছে। শ্রমিক শ্রেণীর দর্শন ভাববাদী দর্শনের বিরুদ্ধে লড়াই করেছে, লড়াই করতে হচ্ছে, আগামী দিনেও লড়াই করতে হবে। এখন এই লড়াই করতে গিয়ে ধর্ম একটা নির্দিষ্ট পরিস্থিতিতে সৃষ্টি করেছিল, ওরা শোষণকে বহাল রাখবার জন্যে, কায়েম রাখবার জন্যে, তাদের বশ্যতা স্বীকার করবার জন্যে। এখন যেই কারণে তৈরি হয়েছে ধর্ম, মানুষ বিশ্বাস করেছে, বশ্যতা স্বীকার করেছে, রাষ্ট্র তৈরি হয়েছে, রাষ্ট্র দিয়ে দমন পীড়ন শুরু হয়েছে, এই সমস্ত কারণগুলো যতদিন পর্যন্ত দূর না করা যাচ্ছে ততদিন পর্যন্ত ধর্মের যে আবেগ, গরিবের যে দীর্ঘশ্বাস, এইটার বিরুদ্ধে লড়াই করা অর্থহীন। এইটা প্রধান লড়াই হতে পারে না। ব্যক্তিগতভাবে কেউ মানবতাবাদী হতে পারেন, কেউ নাস্তিক হতে পারেন, সে আলাদা কথা, কিন্তু লড়াইটা হচ্ছে, আমরা বলছি
ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই। এখন প্রধান লড়াই হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থাতে, আমাদের দেশেও লড়াইটা হচ্ছে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, এই লড়াই আমরা চালাচ্ছি। ওরা হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়, আমরা আমাদের যে সংবিধানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আছে, ধর্ম যার যার তার তার ব্যক্তিগত ধর্মাচরণের স্বাধীনতা যার যার আছে, ধর্মাচরণ না করলেও তাকে কেউ জোর করে ধর্মাচরণ করাতে পারবে না, রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। এই যে ধর্ম নিরপেক্ষতার মূল কথাটা, এই মূল কথাটার জন্যেই রূপায়িত করবার জন্যেই আমরা এখানে লড়াই করছি। এখন একটু আলোচনা করা দরকার যে আমাদের এই শ্রমিক শ্রেণীর দর্শন বা মার্ক্সবাদ এগুলো বিদেশি, এটা যে বলার চেষ্টা করেন। এই কারণেই বিজ্ঞান কাকে বলে, মূলত একদিকে হচ্ছে প্রকৃতি বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি ইত্যাদি, ম্যাথমেটিক্স ইত্যাদি সমস্ত কিছু প্রচুর শাখা হয়েছে। আর আরেকটা দিক হচ্ছে সমাজ বিজ্ঞান। এই দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে, কিন্তু পদ্ধতিটা এক। সেটাই আমি একটু আপনাদের বলার চেষ্টা করব। বিজ্ঞান গবেষণা নির্ভর, গবেষণা করেই সে সত্যকে অনুসন্ধান করে। বিজ্ঞানের লক্ষ্য হচ্ছে কোনো বস্তুর বাইরের দিকটা না দেখে ভেতরে যে অন্তঃসারে যে দ্বন্দ্বটা আছে, ভেতরের যে উপাদানটা আছে, এটার মধ্যে কি চলছে ওইটাকে বিচার করে সিদ্ধান্ত নেওয়া। বিজ্ঞানের ধর্ম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সমস্ত ক্ষেত্রে এই জিনিসগুলো সেখানে রয়েছে। আর কি, আর হচ্ছে যে বিজ্ঞান কোনো দেশের না, বিজ্ঞান সারা পৃথিবীর, গোটা মানব জাতির। এখন কোভিড, তার টিকা ভারতেই আবিষ্কার হোক, রাশিয়ায় আবিষ্কার হোক, অক্সফোর্ডে আবিষ্কার হোক, যেই দেশেই আবিষ্কার হোক না কেন, এটা কি হওয়া উচিত যে না এটা শুধু আমেরিকার, এটা শুধু অক্সফোর্ডের, এটা শুধু ভারতের, এরকমভাবে বিচার করা, এটা কি কোনো বৈজ্ঞানিক কোনো দৃষ্টিভঙ্গি? এটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি না এবং মানব জাতির পক্ষে হিতকর না। তবে এখনকার বড় বড় পুঁজিপতিরা তাই চেষ্টা করছেন, তাদের সরকাররাও তাই চেষ্টা করছেন, যাতে ম্যাক্সিমাম মুনাফা অর্জন করা যায়, তাতে তারা চেষ্টা করছেন। এটা কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয়, এটা ঠিক নয়। বিজ্ঞানের যে সমস্ত শাখাগুলো আছে, এই শাখাগুলো প্রকৃতির সমস্ত দিক নিয়ে কিন্তু আলোচনা করে না। সুনির্দিষ্ট কৃষি উন্নয়নের জন্যে, ব্যবসা বাণিজ্যের জন্যে, পরিষেবার জন্যে, শিল্প করার প্রয়োজনে, এইটার জন্যে এই যে নানান আসপেক্ট, নানান দিকগুলো সুনির্দিষ্টভাবে তারা গবেষণা করে টেকনোলজির মাধ্যমে এগুলো বাজারে, প্রযুক্তির মাধ্যমে এগুলো বাজারে ছাড়ে, মানব জাতির কল্যাণে লাগে। সবচেয়ে বেশি মানব জাতির কল্যাণ চাইতে মালিক যারা, যাদের হাতে যন্ত্রপাতি আছে, উৎপাদনের উপাদান আছে, যারা লাভ করে, মুনাফা করে, তাদের সবচেয়ে সুবিধা হয় বেশি। যাই হোক, তবুও মানব জাতির কল্যাণে লাগানোর মতো জিনিসগুলো আসে। এখন এই হচ্ছে প্রকৃতি বিজ্ঞান। এই প্রকৃতি বিজ্ঞানের যে ধাঁচটা, এটা একটা প্রক্রিয়া, গবেষণালব্ধ হতে হবে এবং ভেতরের নির্যাসটাকে বোঝার চেষ্টা করতে হবে। সমাজের ক্ষেত্রে একই বিজ্ঞানসম্মত পদ্ধতি, সমাজের বিবর্তন কি করে
হয়েছে, সামনের দিনে সমাজ কোন দিকে এগুবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয় এবং তার জন্যে মার্কস, এঙ্গেলস এরা গবেষণা করেছেন। গবেষণা করে প্রকৃতি বিজ্ঞানের নানান আবিষ্কার থেকে এবং শ্রমজীবী মানুষের আন্দোলন থেকে এগুলোকে বিচার বিবেচনা করে যে দ্বান্দ্বিক বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, দর্শন, শ্রমিক শ্রেণীর দর্শন, মার্ক্সীয় দর্শন, মার্ক্সীয় বিচার পদ্ধতি, সেটাকে তারা সমাজ বিবর্তনকে কাজে লাগাবার বা খুঁজে বের করবার কাজে তারা ব্যবহার করেছেন। সমাজ বিকাশটাকে তারা স্টাডি করেছেন এই প্রকৃতি বিজ্ঞানের গবেষণালব্ধ ফলাফলকে ব্যবহার করে। এখন সমাজের এই যে সামাজিক বিবর্তনের ক্ষেত্রে ভেতরের যে নির্যাসটা, অন্তঃসার, দ্বন্দ্ব, এগুলোকে বিচার করা সমাজ বিজ্ঞানের দায়িত্ব, মার্ক্সবাদী দর্শনের দায়িত্ব। তো মৌলিক নিয়ম কি সমাজের? মৌলিক নিয়ম হচ্ছে যে এখানে ধরুন উৎপাদনের বিকাশ, উৎপাদন ও বিনিময়ের বিকাশ, বিভিন্ন শ্রেণীর বিকাশ এবং যে অর্থনীতিকে বা উৎপাদনকে, বন্টনকে কারা নিয়ন্ত্রণ করছে, এই সমস্ত বিষয়গুলো বোঝা, এটাই হচ্ছে কার সঙ্গে কার দ্বন্দ্ব ভেতরে, বস্তুর ভেতরে, এইটা বোঝার নামই হচ্ছে সমাজ বিজ্ঞান। এখন ওই বিজ্ঞান ফর্মুলা নির্ভর, সমাজ বিজ্ঞান ফর্মুলা নির্ভর নয়। এটা একটা বিচারধারা, বিচার পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের আলোচনার বিষয়। এখন এখানে ধরুন এই সমাজ বিবর্তনের গবেষণাগুলো করে বিচারধারার নাম যেটা এখানে দেওয়া হয়েছে, ওখানে দেওয়া হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, নানান থিওরি, পিথাগোরাসের সূত্র ইত্যাদি ওখানে দেওয়া হয়েছে। সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে যেটা এসছে সেটা হচ্ছে মতাদর্শ। এখানে বৈজ্ঞানিক তত্ত্বটা হচ্ছে, দার্শনিক তত্ত্বটা হচ্ছে মতাদর্শ। মতাদর্শ হচ্ছে শ্রমিক শ্রেণীর প্রকৃতি জগৎ এবং বিশ্ব জগৎ বিচার করবার পদ্ধতি, পরিবর্তন করবার পদ্ধতি। এই মতাদর্শ মানুষের মনকে সাহসী করে তোলে। মতাদর্শ না জানলে, না বুঝলে, না বোঝার চেষ্টা করলে ভয় আসে, পদচ্যুত হওয়ার, বিচ্যুত হওয়ার, অভিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার একটা সম্ভাবনা সেখানে থাকে। সেই জন্যেই আমাদের এই যে মতাদর্শ সমাজবিজ্ঞানের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। ইংরেজিতে যেটাকে বলা হয় আইডিওলজি বা মার্ক্সবাদী দর্শন, সেটা খুব গুরুত্বপূর্ণ। এখন তাতে এই যে বিজ্ঞান এবং আপনার দর্শন, আগের সময়তে কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস, এদের আগে অ্যাকচুয়ালি দর্শন মানে হচ্ছে মানুষের সমাজের কোনো কাজে লাগার মতো কিছু ছিল না। এটা ভাবার ব্যাপার, এটা যার যার একটা নির্দিষ্ট চিন্তা, আকাশের দিকে চেয়ে থাকা, ব্যাপারটা এইরকমই ছিল। প্রথম মার্কস এবং এঙ্গেলস, মার্ক্সবাদ প্রথম আনলেন যে না, মানুষকে ঘিরেই সমস্ত প্রকৃতি, এই প্রকৃতিকে ব্যবহার করেই মানব সমাজ এগোবে। সুতরাং মানুষের যদি কোনো কাজে না লাগলো তাহলে এই দর্শনের তাৎপর্যটা কি? সেটাই প্রথম
মার্কস বাদে তারা আবিষ্কার করলেন, তারা বললেন। তো বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার দর্শনকে বিজ্ঞানের ভিত্তির উপর দাঁড় করালো, যেটা অতীতে ছিল না। আবার অন্যদিকে বিজ্ঞানও একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি তারা সেখানে পেয়ে গেল। এখন আমি একটু সংক্ষেপে বলতে চাই, এই যে যারা ভাববাদী কথাবার্তা বলেন, সৃষ্টিকর্তা ইত্যাদির কথা বলেন, পৃথিবীকে সৃষ্টি করেছে, মানুষকে সৃষ্টি করেছে, এখন পর্যন্ত আবিষ্কৃত যে বৈজ্ঞানিক তথ্য, তাতে কি দাঁড়াচ্ছে? তাতে দাঁড়াচ্ছে যে পৃথিবীর উৎপত্তি হচ্ছে 475 থেকে 525 কোটি বছর আগের। এটা এদিক সেদিক একটু হতেই পারে, এখন পর্যন্ত আবিষ্কৃত। তাইলে ধরুন গড়ে গিয়ে 500 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি হলো। সূর্য থেকে কিভাবে হলো এটা আলাদা সাবজেক্ট, আমি সেখানে যাচ্ছি না। তারপরে তো গরম লাভা এগুলো ঠান্ডা হতে শুরু করলো। 350 কোটি বছর আগে ভূত্বক তৈরি হলো, মাটি। এরপরে কোটি কোটি বছর গেছে, পৃথিবীর উপর জমি, নদী, সমুদ্র উথাল পাথাল হয়েছে, এগুলোতে ভাঙা গড়া হয়েছে। কোথাও সমুদ্র পর্বত হয়েছে, কোথাও পর্বত সমুদ্র হয়েছে, এরকম নানান ভাঙা গড়া গেছে। আনুমানিক 270 কোটি বছর আগে সমুদ্রে প্রথম প্রাণের সৃষ্টি হয়। কেউ তৈরি করেনি, বিবর্তনের মধ্য দিয়েই এটা তৈরি হয়েছে। এবং এটা ব্যাকটেরিয়া থেকে, যেই ব্যাকটেরিয়া ক্ষতিকারক অনেকাংশে, ভাইরাসের বংশধর একটা অন্য প্রজাতি। এর থেকে কিন্তু সমুদ্রে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট প্রপোর্শনে, নির্দিষ্ট অনুপাতে বিভিন্ন জিনিস মিলে প্রাণের সৃষ্টি হয়েছে। 40 কোটি বছর আগে সমুদ্রে প্রথম মেরুদণ্ডী প্রাণী উদ্ভব ঘটে। তারও 10 কোটি বছর পরে স্থলে, ভূমিতে মেরুদণ্ডী প্রাণী তার আবির্ভাব ঘটেছে। এদের বহু রকম প্রজাতি, বহু রকম শাখা উপশাখা এগুলো আছে। তাদের মধ্যে একটি শাখায় মানুষের মতো প্রায়, তখনও মানুষ না, মানুষের মতো প্রায় এরকম একটা জীবের উদ্ভব ঘটে, সেটা 25 লক্ষ বছর আগে। আর অ্যাকচুয়াল মানুষ তৈরি হয়, উদ্ভব মানে দেখি আমরা এখন পর্যন্ত আবিষ্কৃত তথ্যে 35,000 বছর আগে মানুষের উদ্ভব ঘটে। এবং মানব সমাজ তৈরি হয়, মানব সভ্যতা, সমাজ মানে মানব সভ্যতা, মানুষ তো জন্ম থেকেই সমাজের বসবাস করে, সুতরাং মানব সভ্যতা, সেই সভ্যতা 5-6 হাজার বছর হবে, তার আগে থেকে এই সভ্যতার সৃষ্টি। আর বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, এটার সৃষ্টি মাত্র 300 বছর আগে। এটা খুব দ্রুত সেখানে বিকশিত হচ্ছে। তাহলে এই যে কথাটা বললাম এই কারণে, বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এই বস্তুবাদী ধারণাটাকে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্য করার জন্য বৈজ্ঞানিক এই যে তথ্যগুলো এখন পর্যন্ত, সেটা আমি উপস্থিত করলাম। তাইলে কি দেখা যাচ্ছে? কেউ সৃষ্টি করেনি। বিবর্তনের ধারায় জড় বস্তু থেকে জৈব বস্তু তৈরি হয়েছে, জৈব বস্তু থেকে চেতনা তৈরি হয়েছে। এইটা একটা ধারা। অলৌকিক শক্তির কোনো এখতিয়ার এই জায়গার মধ্যে নাই। আমাদের ইউরিয়া সারের আবিষ্কার, আমাদের ইনসুলিন, ডায়াবেটিস যারা আছি আমরা, তাদের ইনসুলিনের যে আবিষ্কার,
এই সমস্ত জিনিসগুলো এগুলো ল্যাবে এখন তৈরি হয়, কারখানায় তৈরি হয়, কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব। এখন বলতে পারেন প্রাণের সৃষ্টি হয় না কেন, পৃথিবীতেই একমাত্র প্রাণের সন্ধান কেন, সেটা বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, চেষ্টা করছেন, গবেষণা করছেন। প্রাণের আবির্ভাব ঘটার জন্য যে আবশ্যকীয় শর্তগুলো, এই শর্তগুলো যেখানে যেখানে থাকবে সেখানেই প্রাণ তৈরি হবে। এটা কারো মানে অলৌকিক শক্তির কোনো বিষয় এখানে না। এখন বস্তু জগতের ধর্ম, ধর্ম বলতে আমি রিলিজিয়ান না, তার যে কোয়ালিটি, তার যে ক্যারেক্টারিস্টিক্স, এটি আমি বলছি, এবং তার যে নিয়ম আছে সেই নিয়মগুলো আমাদের জানা দরকার, সেই নিয়মগুলো আমাদের জানতে হবে। তাতে প্রথম কথা হচ্ছে এই বস্তু জগৎ অখণ্ড, খণ্ড খণ্ড না, আলগা আলগা না, জোড়া একসঙ্গে, অখণ্ড, পরস্পরের উপরে নির্ভরশীল এবং নিয়ত পরিবর্তনশীল। এটা হচ্ছে মোদ্দা কথা। যেমন ধরুন আমরা আমাদের আজকের যে মানে আলোচনার যে ক্যাপশন, প্রকৃতি, মানুষ এবং মানব সমাজ, সবটাই প্রকৃতির অংশ। মানুষ প্রকৃতির অংশ, মানব সমাজ প্রকৃতির অংশ, সবটাই প্রকৃতি। সুতরাং সেই দিক থেকে এই বস্তু জগৎ যেটা ছিল, আছে, থাকবে, তার মধ্যে বস্তুর পরিবর্তন, রূপান্তর, এই সমস্ত এগুলো ঘটবে, সে আলাদা কথা, পরে আসছি আমি এটা। কিন্তু একে অপরের উপরে নির্ভরশীল। আমাদের কাজের উপরে পরিবেশ নির্ভরশীল, পরিবেশ ভালো থাকবে না খারাপ থাকবে, আবার পরিবেশ ভালো হলে আমাদের ভালো হবে। এই যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বস্তুকে যেই রূপে আমি দেখছি আসলে এটা গতিময়। বস্তু ছাড়া গতি নাই, গতি স্পিড, গতি ছাড়া বস্তু হয় না। গতির উপস্থিতি বস্তু মধ্যে, বস্তু রূপটার মধ্যেই গতি, আর ওইদিকে হচ্ছে গতি ছাড়া বস্তু নাই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যে নিয়মটা বা ধর্মটা আমাদের জানা দরকার, পরিবর্তনের নিয়ম। কিভাবে পরিবর্তন ঘটে? কেউ কি পরিবর্তন ঘটায় বাইরে থেকে এসে? ঘটনা তা না। পরিবর্তনের তিনটা নিয়ম। প্রথম নিয়মটা কি? এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এবং যেটাকে কার্ল মার্ক্সবাদে সমাজের ক্ষেত্রে কাজে লাগিয়েছেন। সমাজকে বোঝানোর ক্ষেত্রে, পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে কি করা দরকার। প্রথম হচ্ছে যে কোনো পরিবর্তন দ্বন্দ্বের মধ্য দিয়ে, পজিটিভ নেগেটিভের সংঘাতের মধ্য দিয়ে পরিবর্তন হয়। চুম্বক, দুইটা মেরু, যতই কাটেন চুম্বকটাকে ততই উত্তর মেরু দক্ষিণ মেরু থাকবে, এবং উত্তর দিকে একটা সাইড, উত্তর মেরুটা, তার গুণ হচ্ছে এইটা, বৈশিষ্ট্য। অর্থাৎ পরস্পর বিরোধী দুইটা বস্তু, দুইটা প্রবণতা, দুইটা শক্তি একই সময়তে অবস্থান করে, পরস্পরের মধ্যে সংগ্রাম চলে। যেমন ধরুন পুঁজিবাদী সমাজের মধ্যেও তাই। মালিক থাকলে শ্রমিক থাকবে, শ্রমিক থাকলে মালিক থাকবে, উভয়ই একসঙ্গে কারখানায় কাজ করে, কিন্তু মালিক চায় মুনাফা কামাবার জন্য, শ্রমিক চায় তার মজুরি বৃদ্ধির জন্য, তার কাজের নিরাপত্তার জন্যে, তার মুনাফা যা হচ্ছে তার একটা অংশের জন্যে। একসঙ্গে থাকে কিন্তু অনবরত তারা লড়াই করে চলে। এরকম বহু জিনিস আছে, যেমন আপনার কম্পিউটার বলেন, অন্যান্য ক্ষেত্রে টেকনোলজি, যেখানে অফ করছেন সেখানেই অনের সুইচটা,
সাধারণভাবে আমরা দেখি। এরকম বহু ঘটনা আমাদের এখানে রয়েছে। এই বস্তুর এই ধর্মটাকে মাথার মধ্যে রেখেই টেকনোলজি নানান আবিষ্কার তারা করেছে, বিভিন্ন আমরা এটা করেছি। এবং সমাজের ক্ষেত্রেও এইটা হচ্ছে পরিবর্তনের নিয়মের প্রথম। দ্বিতীয়ত হচ্ছে পরিবর্তন কি একই রকমভাবে ঘটে? পরিবর্তন একই রকমভাবে ঘটে না। পরিবর্তনের আপনার প্রথম হচ্ছে পরিমাণগত পরিবর্তন ঘটবে, আমি চাই বা না চাই, মানুষের ইচ্ছা নিরপেক্ষভাবেই ঘটে। এরপরে হঠাৎ করে একসময় গুণগত পরিবর্তন ঘটে। বিজেপি সরকার এখানে ত্রিপুরায় ধরুন, তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ, তার জুমলা বাজি, গণতন্ত্র হত্যা, সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি করার চেষ্টা, এই যে তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভটা, সেই ক্ষোভ পরিমাণগত পরিবর্তন ঘটছে। গুণগত পরিবর্তন এটা আমার ইচ্ছার উপর নির্ভর করে না, আমার যা দায়িত্ব সেই দায়িত্ব প্রতিপালন করতে হবে। এবং হঠাৎ করে গুণগত পরিবর্তন সেখানে ঘটবে। যেমন ধরুন আপনি জল, ভাত রান্না করার সময় জল আপনি আগুনে চুলার মধ্যে দিলেন, জল ফুটতে আরম্ভ করবে। ফুটতে আরম্ভ করার আগ পর্যন্ত 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল ফোটা আরম্ভ করে, ঢাকনা নাড়াচাড়া দেওয়া আরম্ভ করে। তার আগ পর্যন্ত পরিমাণগত পরিবর্তন ঘটে। আপনি যতই গ্যাস বাড়িয়ে দেন না কেন, তাড়াতাড়ি ভাত হবে না। যতই চুলার মধ্যে লাকড়ি আপনি দেন না কেন, তাতে তাড়াতাড়ি ভাত হবে না। এই জায়গাটা মার্ক্সবাদীরা দেখে, এই পরিমাণগত পরিবর্তন, এটা কিন্তু বিচার না করলে ভুল হবে। এটা শত্রুপক্ষ কিন্তু ঠিক ধরে, আমরা অনেকেই বুঝি না। সুতরাং এই পরিমাণগত পরিবর্তন একসময় গুণগত পরিবর্তনে রূপান্তরিত হয়, এবং গুণগত পরিবর্তনের পরে আমরা তার রূপ পাল্টে যেতে দেখি, গুণ পাল্টে যেতে দেখি, বৈশিষ্ট্য পাল্টে যেতে দেখি। কোনোটা তো শক্ত ছিল, কঠিন পদার্থ ছিল, কোনোটা তরল হয়ে গেছে, কোনোটা গ্যাস হয়ে গেছে। গ্যাস আবার ঠান্ডা করলে এটা আবার কঠিন পদার্থে চলে আসছে। এরকম বস্তুর ভেতরে নানান যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানের পরমাণুর যে গঠন, সেই পরমাণু গঠনে যে সমস্ত বিষয়গুলো নিয়ে পরমাণু তৈরি হয়, উপাদান নিয়ে, সেই উপাদানগুলোর পরিমাণ পরিবর্তন করলে আমরা দেখব কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাসীয় হয়, গ্যাস থেকে আবার, অর্থাৎ তার গুণগত পরিবর্তন সেখানে ঘটে। তো এই বিষয়গুলো আমি এখানে আর বিস্তৃত বলতে চাই না। যেমন আপনার এখানে ধরুন কার্বন এবং হাইড্রোজেনের 4টা পরমাণু, কার্বনের 1টা পরমাণু, এইটা মিলে CH4। এটা ধরুন এটা হচ্ছে হাইড্রোজেন পেরক্সাইড, আর এটা প্যারাফিন হচ্ছে আমাদের ওই ক্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে। এই প্যারাফিন বর্ণহীন গ্যাস। এটাকে আপনি কার্বন যদি পরমাণু বাড়ান, আরও যোগ করেন বেশি, 16টা কার্বন পরমাণু, 34টা হাইড্রোজেন পরমাণু, তাইলে হেক্সাডিকেন হয়ে যায়। এটা হচ্ছে একটা কঠিন পদার্থ, 278 ডিগ্রি তাপমাত্রা সেটা গলতে পারে, গলনাঙ্ক সেই জায়গাতে। তো এইরকমভাবে যে নানান যে পরিবর্তনের পরিমাণগত এবং
গুণগত পরিবর্তন এইটা। এখন পরিমাণগত পরিবর্তনটা কিন্তু বিকাশ না, গুণগত পরিবর্তনটা হচ্ছে বিকাশ। পরিমাণগত পরিবর্তনের সময়টা হচ্ছে উন্নয়ন বা অগ্রগতি, আর বিকাশটা হচ্ছে গুণগত পরিবর্তন। সেটা অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, পদার্থের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে আপনি এগুলো পরিবর্তন করতে পারেন। এখন তাইলে আমরা এই যে ধরুন আপনার দুইটা পরস্পর বিরোধী জিনিসের এক জায়গায় অবস্থান, আমাদের যে মানে প্রাণ তৈরি হয়েছিল বা নানান যে বস্তু, সেই বস্তু অ্যাকচুয়ালি এগুলোর কেন্দ্রে প্রোটন, ইলেকট্রন, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই দুটো কিন্তু থাকে সমান সংখ্যক। আর আরেকটা থাকে বাইরে নিউট্রন, যেটা কোনো পজিটিভ নেগেটিভ কোনোটাই না, নিউট্রাল থাকে। এই ভাঙাগড়া যতই ওই ভেতরে ভাঙাগড়া হচ্ছে। এখন এই ভাঙাগড়ার ক্ষেত্রে বা পরিবর্তনের ক্ষেত্রে এখানে বাইরের কতগুলো দ্বন্দ্ব কাজ করে। পরিবেশ, যেমন সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের পরাজয় ঘটলো, বিপর্যয় ঘটলো। মার্কিন সাম্রাজ্যবাদ তো অনেক আগে থেকেই চেষ্টা করছে, প্রথম দিন থেকেই তাকে হত্যা করবার চেষ্টা করছে, পারেনি। তাইলে নির্দিষ্ট একটা সময়তে যখন ভেতরে দুর্বলতা তৈরি হয়েছে, তখনই কিন্তু সমাজ মানে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের বিপর্যয় ঘটেছে। কমিউনিস্ট পার্টির সম্পাদক কমিউনিস্ট পার্টি ভেঙে দিলেন। তাইলে হ্যাঁ, পারিপার্শ্বিক আবহাওয়া এটা আমার ভেতরের পরিবর্তনটাকে সাহায্য করতে পারে, ত্বরান্বিত করতে পারে, অথবা দেরি করাতে পারে। এইটুকু যা পরিবর্তন হবে। ত্রিপুরায় রাজনৈতিক পরিবর্তন যদি ঘটে, ত্রিপুরা সারা দেশের পরিস্থিতি, এটা বাহ্যিক পরিস্থিতি, এটা আমাকে সহায়তা করতে পারে অথবা আমাকে দেরি করাতে পারে। এইটাই মানে বাইরের পরিস্থিতির ব্যাপার, যে কারণে আমরা বাইরের পরিস্থিতি মূল্যায়ন করি। আমাদের দেশের পরিস্থিতি মূল্যায়ন করার আগেই বাইরের পরিস্থিতি, কারণ এই প্রভাবেই আমাদের এখানে আসবে, প্রভাবটা কিভাবে কি হবে এগুলো আসবে। আর তৃতীয় পরিবর্তনের যে নিয়মটা, সেটা হচ্ছে এখন যেটা নতুন তৈরি হলো গুণগত পরিবর্তনের ভিত্তিতে, এইটা কিন্তু চিরস্থায়ী না। এইটা আবার তার পরিবর্তন ঘটতে আরম্ভ করলো। নেগেশন অফ নেগেশন, বিনাশের বিনাশ বা নাশের নাশ, বা নেতির নেতিকরণ, যেভাবেই আমরা বলি না কেন। এখন একটা বীজ থেকে ধান হয়, সেই ধান থেকে আবার নতুন ধরনের ধান হয়। আগের ধান পরের ধান একরকম না। বাবা সন্তান বা ঠাকুরদাদা নাতি, তার মানে তাদের যে মানে চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ডিএনএ অমুক সমুক এগুলো আছে, এগুলো কিছুটা মিল আছে, বংশগত কতগুলো ব্যাপার আছে, কিন্তু সবটা সেই রকম না, সবটা এটার উপরই নির্ভর করে না। একটা নতুন জিনিস তৈরি হয় এবং সেইটা বিকাশের ক্ষেত্রে আশপাশ পরিস্থিতি, যেই পরিবেশে আমি মানুষ হচ্ছি, যেই সংস্কৃতি বোধের মধ্যে মানুষ হচ্ছি, নীতির মধ্যে মানুষ হচ্ছি, যেই ব্যবস্থার মধ্যে মানুষ হচ্ছি, এইভাবেই ভালো মানুষ তৈরি করার ক্ষেত্রে সেখানে ভূমিকা নেওয়া সম্ভব। দ্বন্দ্বমূলক বস্তুবাদীরা, মার্ক্সবাদীরা, এখন ধরুন একটা সাধারণ উদাহরণ, সূর্য আলো দেয়, সূর্যের আলো আমাদের এখানে এসে পৌঁছতে প্রায় 8 সেকেন্ডের মতো সময় সম্ভবত লাগে। সূর্যের আলো কোথাও পড়ে কোনো একটা জিনিসের উপরে
আলোটা পড়ে প্রতিফলিত হয়ে আমার চোখের মধ্যে আসলেই একমাত্র আমি জিনিসটাকে দেখতে পারি। এখন এই যে আলোর উৎস, এখানে ধরুন টিউবলাইট, এই টিউবলাইটের আলো কোথাও কোনো বস্তুর উপরে যদি পড়ে, সেখানে পড়ে আমার চোখের মধ্যে আসলে, প্রতিফলিত হয়ে আসলেই আমি তাকে দেখতে পারি, ওই জিনিসটাকে দেখতে পারি, আদারওয়াইজ নট। এখন যে ধরুন কেউ যদি প্রশ্ন করে যে সূর্যটা এখন আছে কিনা, মার্ক্সবাদীরা বলে থাকতেও পারে, নাও থাকতে পারে। কেন? 7.5 মিনিট বা 8 মিনিট আগে যেই আলোক রশ্মি ওখান থেকে রওনা হয়েছে, সেইটা আমার এখানে পৌঁছেছে পৃথিবীতে, কোনো জিনিসের উপরে প্রতিফলিত হয়ে আমার চোখে এসছে। এখন এই 7.5 মিনিটের মধ্যে, 8 মিনিটের মধ্যে পৃথিবী, সূর্যটা ধ্বংস হয়ে গেছে, সরে গেছে, বা কিছু একটা হয়েছে, কোনো বিপত্তি হয়েছে কি না, এটা তো বলতে পারবো না। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। কোনো গোড়ামির ধার আমরা ধারব না। আমি ধনুক থেকে তীর ছুঁড়লাম, তীর ছুঁড়লে তীরটা ঘুরে এসে আবার মাটিতে পড়বে, এটাই তার প্রবণতা। কারণ পৃথিবী তাকে টানবে নিচের দিকে তার মাধ্যাকর্ষণ শক্তিতে। এখন এই যে সে গতির মধ্যে আছে, কোনো একটা বিন্দু আমি যদি উপরের দিকে যদি আমি বিন্দু ধরি, ওই বিন্দুতে এই তীরটা আছে কি নাই, এটা আছে আবার নাইও, কারণ সে এক জায়গায় স্থির না, সে ঘুরছে, ঘুরে এখানে পড়ছে। এইভাবে আমার ব্যাখ্যা করার প্রশ্ন মার্ক্সবাদী দর্শন প্রকৃতি দর্শনের, প্রকৃতি বিজ্ঞানের বিভিন্ন যে তার আবিষ্কার, সেই আবিষ্কারগুলোকে ভিত্তি করে কতগুলো কমন জিনিস, কতগুলো সাধারণ নিয়ম পরিবর্তনের, এই নিয়মগুলো মার্ক্সীয় দর্শনের মধ্যে তারা তত্ত্ব আকারে, সূত্র আকারে তারা তৈরি করেছেন। এইটা মানে সব কিছু মার্ক্সবাদে পাওয়া যাবে না, ফিজিক্স সবটা পাওয়া যাবে না, কেমিস্ট্রি সবটা পাওয়া যাবে না, বায়োলজি পাওয়া যাবে না, বোটানি পাওয়া যাবে না, আইটি পাওয়া যাবে না, এগুলো সব পাওয়া যাবে না। কিন্তু মৌলিক যে ধর্ম, পরিবর্তনের যে নিয়ম, সেই নিয়মগুলো এখানে, এই কারণে মার্ক্সবাদকে বলা হয় বিজ্ঞানের বিজ্ঞান, সায়েন্স অফ অল সায়েন্সেস, সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান, মৌলিক। তার অর্থ এই নয় মার্ক্সবাদ পদার্থবিদ্যার বিকল্প, রসায়নবিদ্যার বিকল্প, স্ট্যাটিস্টিক্সের বিকল্প, বা স্ট্যাটিকের বিকল্প, মেকানিক্সের বিকল্প, এগুলো কিন্তু ঘটনা, তা না। আমরা সমাজকে পরিবর্তন করতে চাই, সমাজকে পরিবর্তন করতে গেলে সমাজের ভেতরে ঢুকতে চাই বৈজ্ঞানিক পদ্ধতিতে, তাকে বিশ্লেষণ করতে চাই, অর্থনীতি, রাজনীতি, কোন কোন শ্রেণীর অবস্থা কীরকম, কে দুর্বল হচ্ছে, কে বড় হচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে, কোন দ্বন্দ্বের মধ্য দিয়ে এই অবস্থা এলো, একটা ঘটনা ঘটলো। ঘটনাও বস্তু, এক বা একাধিক বস্তুর মিলন বা বিরহ ছাড়া কোনো ঘটনা ঘটতে পারে না। সুতরাং এই বস্তু, ঘটনা বস্তু, এই ঘটনাকে আমাদের জানতে হবে। অনেক সময় আসে কি, রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে এমন সব ঘটনা ঘটে যেটা আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এটাকে অনুকূলে আনার প্রশ্ন আছে, শত্রু এটাকে ব্যবহার করে। সেই আমার অনুকূলে আনার জন্যে আমার সেখানে ঘটনাটাকে বুঝতে হবে। ঘটনা মানে আজকে যেই রূপে দেখছি, গতকালকে তার একটা রূপ ছিল, আগামীকালকে তার একটা রূপ হবে। এটা স্থির, আজকে যেভাবে দেখছি
এটা সেভাবে থাকবে না। আমরা যখন পরিস্থিতি মূল্যায়ন করব, একজন মানুষকে মূল্যায়ন করব, মানব সমাজকে মূল্যায়ন করব, তখন এইভাবেই আমরা সেটাকে মূল্যায়ন করে আমরা এগিয়ে যাব। সর্বশেষ যে কথাটা বলতে চাই, এটা ধরুন অঙ্কের কোনো ফর্মুলার মতো না। সমাজ বিজ্ঞান, প্রয়োগের বিজ্ঞান, মানুষ সচেতনভাবেই তাকে কাজ করতে হবে। সব মানুষই প্রায় দার্শনিক, বুঝে হোক না বুঝে হোক। না হলে কৃষিকাজ করে কি করে, না হলে শিল্পে কাজ করে কি করে, গাড়ি চালায় কি করে, নাইলে মহিলারা রান্নাঘরে অত সব জিনিসপত্র নিয়ে কোনটা কোন অনুপাতে দিলে পরে তারা করে কি? সবাই তো দার্শনিক। যারা শ্রম করে প্রত্যেকেই দার্শনিক, বুঝে হোক না বুঝে হোক। আমরা চাই বুঝে সমাজ পরিবর্তনের জন্য এই মার্ক্সবাদী দর্শনটাকে কাজে লাগাতে। এটা কোনো ফর্মুলা না, এটা পথ নির্দেশক। এটা আমার আলো দেখাবে। সেই নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্টভাবে বিশ্লেষণ করে আমাদের যেই শক্তি অগ্রসর হচ্ছে, যেই শক্তি দেখা যাচ্ছে, কোন শক্তি এগিয়ে যাচ্ছে, কোন শক্তি পিছু হটছে, এগুলো বিচার বিবেচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং এই মার্ক্সবাদী দর্শন এটাকে ভিত্তি করেই তারা যে ইতিহাসের বিবর্তনকে, মানব জাতির, মানব সমাজের বিবর্তনকে তারা করেছেন, ব্যাখ্যা করেছেন, যার নাম হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। পরবর্তী পর্বে এই ঐতিহাসিক বস্তুবাদ নিয়ে আলোচনা হবে সামনের রোববারে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।